হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স সলিউশন পিকেস টিউটোরিয়াল। আজ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রিপারেশনের জন্য পর্যায় সারণী এই অধ্যায়ের 2021 সালের WBH এর টেস্ট পেপারের যে 2 নম্বর এবং 3 নম্বরের যে গ্রুপ আছে, গ্রুপ সি আর গ্রুপ ডি, সেখানকার 1 থেকে সেট 10 পর্যন্ত প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করছি। দেখো, সেট 1-এ প্রথমেই যেটা রয়েছে সেটা হলো প্রশ্ন, পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান লেখো। তৃতীয় পর্যায়ের সবচেয়ে তীব্র জারক মৌল কোনটি? উত্তর হলো পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান পর্যায় 3 ও শ্রেণী 15। তৃতীয় পর্যায়ে তীব্র জারক মৌল হলো ক্লোরিন। আর 3-এর 8-এর অথবা প্রশ্ন ছিল, এ বি ও সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা 3, 11, 19। মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল তিনটির অবস্থান লেখো, এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি? এই ধরনের প্রশ্ন অনেকগুলোই আছে। তো ছেলে মেয়েদেরকে বলবো, তোমরা এই যে ছকটা তৈরি করেছি, এইভাবে একটা ছক তৈরি করার চেষ্টা করবে। মৌলের নাম, পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন বিন্যাস, পর্যায় এবং শ্রেণী লিখবে। পারলে একটা মন্তব্য এখানে লেখা যেতে পারে। তো দেখো, মৌলের নামগুলো লিখেছি, পরমাণু ক্রমাঙ্ক লিখেছি। এবার ইলেকট্রন বিন্যাস নিয়ম কি? প্রথম কক্ষে 2টোর বেশি ইলেকট্রন হবে না, আর পরবর্তী কক্ষগুলোতে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে 3-এর জন্য 2,1, 11-এর জন্য 2, 8, 1, 19-এর জন্য 2, 8, 8, 1। এখন পর্যায় কিভাবে লিখবো? এখানে যতগুলো কক্ষপথ লিখেছি, দেখো 2 আর 1 লিখেছি, মানে 2টো কক্ষপথ, তাই পর্যায় 2। আর শ্রেণী হচ্ছে সর্বশেষ যে ইলেকট্রন সংখ্যাটা লেখা আছে এখানে 1, তাই শ্রেণী 1। এবারে এই তোমার পর্যায় এবং শ্রেণীর অবস্থান লিখে ফেললাম, কোনটা কোন পর্যায়ে কোন শ্রেণীতে আছে। এবার সবচেয়ে বেশি ধাতব গুণ সম্পন্ন হবে সি, তার কারণ সি হচ্ছে পর্যায় 4। আমরা জানি কোনো একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে ধাতব গুণ বাড়ে বা বিজারণ ক্ষমতা বাড়ে। যেহেতু দেখতে পাচ্ছি সবগুলো 1 নম্বর শ্রেণীর মৌল, তাই সব থেকে নিচে আছে পর্যায় 4 অর্থাৎ সি, তাই সির ধাতব গুণ সব থেকে বেশি। নেক্সট, গ্রুপ ডি সেট 1-এর 4 নম্বর প্রশ্ন, 4-এর 9। ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো। সূত্রটা দেখো, ডোবেরিনারের ত্রয়ী সূত্র, সমধর্মী 3টি মৌলকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হয়। এই হলো ডোবেরিনারের ত্রয়ী সূত্র। নেক্সট প্রশ্ন, এবিসি মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক Z-2, Z এবং Z+1। এদের মধ্যে বি নিষ্ক্রিয় মৌল। কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং কোনটির আয়নীভবন বিভবের মান সবচেয়ে বেশি? তো এখানে দেখো, একটা জিনিস বলে রাখি, এই ধরনের প্রশ্ন কিন্তু আমি অনেকগুলো সেটে দেখেছি। এক্ষেত্রে এই যে 3টের পরমাণু ক্রমাঙ্ক দিয়েছে এবং 3টে মৌলের মধ্যে যে কোনো একটা মৌল কোন ধরনের সেটা বলে দিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন না, দেখো বীর পরমাণু ক্রমাঙ্ক জেড এবং সেটা নিষ্ক্রিয় মৌল। তার মানে Z-2 অর্থাৎ নিষ্ক্রিয় মৌলের ঠিক আগে পরমাণু ক্রমাঙ্ক 2 কমলে আমরা কোথায় যাব? নিষ্ক্রিয় মৌলের শ্রেণী 18, Z-1 এর শ্রেণী 17, Z-2 হলো শ্রেণী 16। ঠিক একইভাবে Z+1 যখন হবে, পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়বে, তখন ওই পর্যায়ে যেহেতু আমি বি নিষ্ক্রিয় মৌল জেডে আছি, তাই এর থেকে 1 পরমাণু ক্রমাঙ্ক বাড়লে ওই পর্যায়ে আর অন্য কোনো শ্রেণী নেই। তাহলে পরের পর্যায়ে প্রথম শ্রেণী বা 1 নম্বর শ্রেণীর মৌল হবে Z+1, মানে সেটা হবে ক্ষার ধাতু। তাহলে লেখাটা দেখো, এবিসি মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z এবং Z+1। এদের মধ্যে বি নিষ্ক্রিয় মৌল, অতএব এ চ্যালকোজেন আর সি ক্ষার ধাতু। তাহলে প্রশ্ন ছিল কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? তাহলে যেটা চ্যালকোজেন অর্থাৎ এ মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে। আর কোনটির আয়নীভবন বিভবের মান সবচেয়ে বেশি? আমরা জানি নিষ্ক্রিয় মৌলর আয়নীভবন বিভবের মান সবচেয়ে বেশি, তাহলে বির আয়নীভবন বিভবের মান সবচেয়ে বেশি। এবার নেক্সট প্রশ্ন, কোশ্চেন 4-এর 9-এর অথবা, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? মিসফিট পেয়ারের উদাহরণ দাও। তো সংজ্ঞাটা দেখো, কোনো মৌলের পরমাণু সমযোজী বন্ধনে অবস্থানকালে বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার ধর্মকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আর মিসফিট পেয়ার কি এটা বলে দিই, যদিও বা শুধু উদাহরণ চেয়েছিল কিন্তু সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। মেন্ডেলিফের পর্যায় সূত্রানুসারে মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয়, তাই আগে হালকা ও পরে ভারী মৌল স্থান পাওয়ার কথা। কিন্তু কোনো ক্ষেত্রে ধর্মের প্রাধান্য দিতে গিয়ে মেন্ডেলিফ এই নিয়ম মানেননি, আগে ভারী ও পরে হালকা মৌলকে স্থান দিয়েছেন। এরূপ দুটি মৌলকে একত্রে মিসফিট পেয়ার বলে। যেমন 4র্থ পর্যায়ে কোবাল্টকে নিকেলের আগে স্থান দেওয়া হয়েছে, এখানে কোবাল্ট ও নিকেল হলো মিসফিট পেয়ার। দেখো, এখানে জিঙ্ককে সাধারণত সন্ধিগত মৌল ধরা হয় না কেন, এই উত্তরটা আমি এখানে মিস করে গেছি, কোনো কারণে কপি করা হয়নি।
তো মনে রাখবে উত্তরটা হবে জিঙ্কের পরমাণু ক্রমাঙ্ক 30, তাই জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে কোনো অপূর্ণ ডি উপকক্ষ থাকে না। এমনকি জিঙ্ক থেকে উৎপন্ন যে আয়ন Zn+2 সেই আয়নেও কোনো রকম কোনো অপূর্ণ ডি উপকক্ষ থাকে না, সেই কারণে জিঙ্ককে সন্ধিগত মৌল ধরা হয় না। এটা আমি পরের ভিডিওতে উত্তর সমেত লিখে আলোচনা করে দেব। গ্রুপ ডি 4-9 মেন্ডেলিফের পর্যায় সূত্র লেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীর দুটি ত্রুটি লেখো। তো পর্যায় সূত্রটা খুব সহজ, মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী ওর পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মেন্ডেলিফের পর্যায় সারণীর দুটি ত্রুটি দেখো। একে, পর্যায় সূত্রের অবমাননা। মেন্ডেলিফের পর্যায় সূত্রানুসারে মৌলগুলিকে পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজানো হয়, তাই আগে হালকা ও পরে ভারী মৌল স্থান পাওয়ার কথা। কিন্তু কোনো ক্ষেত্রে ধর্মের প্রাধান্য দিতে গিয়ে মেন্ডেলিভ এই নিয়ম মানেননি, আগে ভারী ও পরে হালকা মৌলকে স্থান দিয়েছেন। যেমন চতুর্থ পর্যায়ে কোবাল্টকে নিকেলের আগে স্থান দেওয়া হয়েছে। এই বিষয়টাকে আমরা আগের স্লাইডে আলোচনা করেছি মিসফিট পেয়ার নামে। আর 2 নম্বর ত্রুটি দেখো, এইচের বিতর্কিত অবস্থান। মেন্ডেলিভ লক্ষ্য করেন যে হাইড্রোজেন মৌলটির ধর্ম যেমন একের এ শ্রেণীর ক্ষার ধাতুর সাথে মেলে, তেমনি 7-এর বি শ্রেণীর হ্যালোজেনের সাথেও মেলে। তাই কোথায় হাইড্রোজেনকে স্থান দেবেন তা স্থির করতে না পারায় তিনি একে দুষ্ট মৌল আখ্যা দেন, অথচ নিজেই একে একের এ শ্রেণীতে স্থান দিয়েছেন এবং এর কোনো ব্যাখ্যা তিনি দেননি। এটা একটা ত্রুটি। আচ্ছা, 4-9 অথবার প্রশ্ন, হাইড্রোজেনের সাথে ক্ষার ধাতুগুলির দুটি সাদৃশ্য এবং হ্যালোজেনের সাথে একটি সাদৃশ্য লেখো। এখানে দেখে নিতে পারো সাদৃশ্য আর হ্যালোজেনের সাথে সাদৃশ্য। প্রথমে ক্ষার ধাতুর সাথে, হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক বা বিজারক। আর 2 নম্বর, ক্ষার ধাতুর ন্যায় হাইড্রোজেনও হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ও উৎপন্ন যৌগগুলি জলীয় দ্রবণে আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করে। আর পরের সেকেন্ড পার্টটা, হ্যালোজেনের সাথে সাদৃশ্য দেখো। হ্যালোজেনের সাথে সাদৃশ্য হলো অধাতব দ্বিপরমাণু গ্যাস, মানে হাইড্রোজেনও অধাতু দ্বিপরমাণু গ্যাস আর হ্যালোজেনগুলো অধাতু দ্বিপরমাণু গ্যাস। গ্রুপ সি সেট 3 কোশ্চেন নাম্বার 3-6, এ ও বি মৌলের পারমাণবিক সংখ্যা 7 ও 20, মৌল দুটি যুক্ত হয়ে যৌগ গঠন করলে কি বন্ধন সৃষ্টি করবে, যৌগের সংকেত লেখো। তাহলে দেখো এর পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস 2,5, তাহলে অবস্থান কোথায় হবে, পর্যায় 2 শ্রেণী 15। অতএব এ হলো নিক্টোজেন। তাহলে আমি সেই ছকটা তৈরি করতে পারতাম, এর আগে একটা স্লাইডে দেখিয়েছিলাম। মৌলের নাম, পরমাণু ক্রমাঙ্ক, তারপর ইলেকট্রন বিন্যাস, পর্যায়, শ্রেণী এবং মন্তব্য লিখতে পারতাম। আর বি এর পারমাণবিক সংখ্যা 20, তাই ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2, প্রথম কক্ষে 2-এর বেশি নয়, পরের কক্ষগুলোতে 8-এর বেশি নয়, এইভাবে 20 করতে হবে তোমাকে যোগ করে। তাহলে এই হচ্ছে 2, 8, 8, 2 ইলেকট্রন বিন্যাস। তাহলে পর্যায় সারণীতে অবস্থান কত হবে না, 4টে কক্ষ লিখেছি দেখো, 4টে কক্ষের জন্য পর্যায় 4 আর সর্বশেষ কক্ষে 2টো ইলেকট্রন বলে শ্রেণী 2। অতএব বি হলো ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নিক্টোজেন আর বি ক্ষারীয় মৃত্তিকা মৌল, অতএব বন্ধনের প্রকৃতি হবে আয়নীয় বন্ধন। মনে রাখতে হবে পর্যায় সারণীতে যদি আমরা ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা মৌল বা 13 নম্বর শ্রেণীর কোনো মৌল পাই আর তার সঙ্গে একদম ডান দিকে নিক্টোজেন, হ্যালোজেন বা চ্যালকোজেনের বিক্রিয়া হয়, তাহলে কিন্তু আয়নীয় যৌগ উৎপন্ন হবে। তাহলে সেখান থেকেই তোমাকে উত্তরটা দিতে হবে। আর সেকেন্ড পার্ট, যৌগের সংকেত লেখো। এবার দেখো সংকেত লিখতে গেলে কি করতে হয়, আগে ধাতুর নাম, তাহলে বি ধাতু, তাহলে আগে বি, তারপরে অধাতু, সেজন্য পরে এ লিখেছি। এবার এর যোজ্যতা বি এর ঘাড়ে, বির যোজ্যতা এর ঘাড়ে। তাহলে এখন প্রশ্ন হলো এ আর বির যোজ্যতা কত, না এর দেখতে পাচ্ছি দেখো পর্যায় সারণীতে যখন আমরা অবস্থান ঠিক করেছিলাম ইলেকট্রন বিন্যাস দিয়ে, এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষে 5টা ইলেকট্রন আছে, ফলে এখানে 3টে ইলেকট্রন গ্রহণ করলে এর অষ্টক পূর্তি হবে, ফলে এর যোজ্যতা হলো 3। আর বি এর দেখো ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2, ফলে এই দুটো ইলেকট্রন যদি সে ছেড়ে দিতে পারে তাহলেই সে ক্যাটায়নে পরিণত হবে এবং তার অষ্টক পূর্তি হয়ে সে নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, ফলে বির যোজ্যতা 2। আবার এখানে চলে এসো, তাহলে এর যোজ্যতা 3 বলে বির পাশে 3 লিখেছি, আর বির যোজ্যতা 2 বলে এর পাশে 2 লিখেছি, তাহলে B3A2। নেক্সট, সেতু মৌল কাদের বলে, এরূপ নামকরণের কারণ কি? বলছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2-এর ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলিকে সেতু মৌল বলে, কারণ এই মৌলগুলির সাথে কোনাকুনি শ্রেণী 3-এর মৌলগুলির অদ্ভুত সাদৃশ্য বর্তমান, অর্থাৎ এদের মাধ্যমে আদর্শ ও সন্ধিগত মৌলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হয়, তাই এর নাম দেওয়া হয়েছে ব্রিজ বা সেতু। নেক্সট,
এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা দেখো আবার আগের মতোই Z+1 Z-2 আর জেড। এবার বলছে সি নিষ্ক্রিয় মৌল, তার মানে এইটা নিষ্ক্রিয় মৌল সিটা, জেড হচ্ছে নিষ্ক্রিয় মৌল, তাহলে Z-2 চ্যালকোজেন, Z+1 পরের শ্রেণীর ক্ষার ধাতু। তাহলে কোন মৌলের অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি, মানে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। অপরা তড়িৎধর্মিতা মানে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা কম কার, ধাতু। তাহলে ক্ষার ধাতুকে, এখানে ক্ষার ধাতু হলো Z+1 মানে এ, তাহলে এর অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে কম। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে বি এর অবস্থান কোন শ্রেণীতে। দেখো বি যেহেতু Z-2 আর জেড যেহেতু নিষ্ক্রিয়, তাহলে Z-2 হচ্ছে নিষ্ক্রিয় মৌলের ঠিক আগে 2 নম্বর শ্রেণী, মানে 16 নম্বর শ্রেণী, মানে চ্যালকোজেন। সেই জন্য বির অবস্থান হচ্ছে পর্যায় সারণীতে 16 নম্বর শ্রেণীতে। আর এ আর বি এর মধ্যে বিক্রিয়া হলে কোন ধরনের যৌগ তৈরি হবে। পরিষ্কার দেখতে পাচ্ছি এ ক্ষার ধাতু আর বি চ্যালকোজেন, তাহলে উৎপন্ন যৌগ হবে তোমার আয়নীয় এবং সংকেত হবে A2B। কেন A2B না, এ ধাতু বলে এটা আগে লিখেছি, বি অধাতু তাই বিটাকে পরে লিখেছি। যেহেতু এ ক্ষার ধাতু প্রথম শ্রেণীতে আছে, এর যোজ্যতা 1, সেই জন্য বি এর ঘাড়ে 1 লিখতে হবে। 1 লেখার দরকার নেই, বি বললেই একটা পরমাণু বোঝায়। আর বির যোজ্যতা 2, কারণ সেটা চ্যালকোজেন 16 নম্বর শ্রেণীতে আছে, ফলে বির যোজ্যতা আমরা এর ঘাড়ে লিখে পেয়েছি A2B। এবার সেট 4 গ্রুপ সি কোশ্চেন নাম্বার 3-6। এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 8, বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 20, মৌল দুটি যুক্ত হয়ে যৌগ গঠন করলে কি বন্ধন সৃষ্টি করবে, যৌগের সংকেত লেখো। তাহলে নিশ্চয়ই আর বিশদে আলোচনার প্রয়োজন নেই। দেখো এ হচ্ছে 8 পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস 2,6, পর্যায় সারণীর অবস্থান দ্বিতীয় পর্যায়, কারণ দুটো মাত্র কক্ষ লিখেছি, আর শ্রেণী 16। এখানে একটু বলার আছে, যখন 6টা ইলেকট্রন থাকবে তখন শ্রেণী হবে 16, তার কারণ এটা হচ্ছে তোমার পি ব্লকের মৌল, মাঝখানে ডি ব্লক 10টা, শ্রেণী বাদ যাচ্ছে। তাহলে 1 নম্বর শ্রেণী ক্ষার ধাতু, 2 নম্বর শ্রেণী হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, তারপরে 10টা হচ্ছে তোমার গ্রুপ ব্লক ডি বা সন্ধিগত মৌলের শ্রেণী। তাহলে সেইটা তো আর নেই, মানে আমাদের প্রথম যখন পরমাণু ক্রমাঙ্ক 8 তখন সে তো সন্ধিগত নয়, তাহলে তার অবস্থানটা পি ব্লকে, তাই তার শ্রেণী হবে 16, তাহলে 6 থাকলে 16 হবে। অতএব এ হলো চ্যালকোজেন। আর বির পরমাণু ক্রমাঙ্ক 20, তাহলে 2, 8 আর 2 ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণীর অবস্থান পর্যায় 4, শ্রেণী 2, তাহলে বি হলো ক্ষারীয় মৃত্তিকা মৌল, তাহলে বন্ধনের প্রকৃতি আয়নীয়। আর এরও দেখো যোজ্যতা 2 আর বি এরও যোজ্যতা 2, ফলে এখানে সংকেত হবে BA, কারণ দুজনের যোজ্যতা মিলে গেলে কোনো রকম কোনো সংখ্যা লেখার প্রয়োজন নেই। এবার গ্রুপ ডি কোশ্চেন 4-9। মৌলের তড়িৎ ঋণাত্মকতা ধর্ম কোনো পর্যায় ও কোনো শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের নাম। তো এটা দেখো হয়ে গেছে আগে, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে ফ্লুরিন। আর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে বদলায় না, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, ও শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমে। অথবা প্রশ্ন, আবার সেই একই রকমের প্রশ্ন, এ বি সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা Z-1 জেড এবং Z-2। এবার বলছে বি একটি ক্ষার ধাতু, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বি ক্ষার ধাতু মানে জেড হলো ক্ষার ধাতু, জেডের অবস্থান 1 নম্বর শ্রেণী, তাহলে Z-1 একের আগে তো কোনো শ্রেণী নেই, তাহলে আগের পর্যায়ের নিষ্ক্রিয় শ্রেণীটা হচ্ছে তোমার Z-1, অর্থাৎ এ হলো নিষ্ক্রিয় মৌল। আর Z-2, তাহলে আগের পর্যায়ের 2 নম্বর ঘর পিছনে যাও, তাহলে 17 নম্বর শ্রেণী, তাহলে তোমার সি হচ্ছে হ্যালোজেন। তাহলে প্রশ্ন দেখো, এ কোন ধরনের মৌল, এ নিষ্ক্রিয় মৌল। এদের মধ্যে কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক না, হ্যালোজেন বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে সি বেশি তড়িৎ ঋণাত্মক, কারণ ইয়া হ্যালোজেন। আর কোনটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে বেশি না, এর আয়নাইজেশন শক্তি সবচেয়ে বেশি, কারণ ইহা নিষ্ক্রিয় মৌল। নেক্সট সেট 5 গ্রুপ সি কোশ্চেন 3-5 অথবা। দেখো 3-5টা আলোচনা করিনি, কারণ 3-5টা হয় পর্যায় সারণীর প্রশ্ন নয়, কিংবা পর্যায় সারণীর প্রশ্ন হলেও ওটা আগের কোনো একটা সেটে আছে, সেই কারণে আমরা আলোচনা করিনি। দেখো প্রশ্নটা দেখো, এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 9, বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 11, মৌল দুটি যুক্ত হয়ে যৌগ গঠন করলে কি ধরনের বন্ধন সৃষ্টি করবে। এটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম, তোমরা এখান থেকে পড়ে নিয়ে বোঝার চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্টে জানাও। গ্রুপ ডি কোশ্চেন নম্বর 4-9। তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো, অলরেডি হয়ে গেছে। উপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কিভাবে বদলায়, ওপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে গ্রুপ 1-এর মৌলগুলো পরপর লিখেছি দেখো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম।
তাহলে পর তড়িৎ ঋণাত্মকতা নিচের দিকে কমেছে। এবার কোশ্চেন নাম্বার 3-8 দেখো, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লুরিন অপেক্ষা বেশি কেন? এটা কিন্তু এইচএস লেভেলের প্রশ্ন, তোমাদের মাধ্যমিকের পড়ার চান্স কম, তবু দিয়েছে বলেই আমরা আলোচনা করছি। দেখো কি বলছে, ইলেকট্রন আসক্তি হলো গ্যাসীয় বিচ্ছিন্ন প্রসম পরমাণুতে একটি ইলেকট্রন যোগ করলে মুক্ত শক্তি বা একক ঋণাত্মক আয়নে পরিণত করতে প্রয়োজনীয় শক্তি। তাহলে কি হলো, ইলেকট্রন আসক্তি বিষয়টা অনেকটা আয়নীভবন বিভবের বিপরীত। আয়নীভবন বিভবে আমরা পরমাণু থেকে ইলেকট্রনকে বের করে আনতাম, যেহেতু নিউক্লিয়াস ইলেকট্রনটাকে টেনে ধরে আছে তাই বাইরে বের করতে গেলে আমাদের কার্য করতে হতো। কিন্তু এক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটিয়েছি, অর্থাৎ বাইরে থেকে ইলেকট্রনটাকে আমরা প্রবেশ করাচ্ছি। সেই কারণে কোনো কোনো পরমাণুর ক্ষেত্রে, বিশেষ করে হ্যালোজেন, নিক্টোজেন, চ্যালকোজেন, যারা ইলেকট্রন বাইরের কক্ষে গ্রহণ করতে চায় তাদের ক্ষেত্রে কোনো শক্তির প্রয়োজন নেই, বরং তারা ইলেকট্রন গ্রহণ করলে সুস্থিত হওয়ার চেষ্টা করবে, ফলে শক্তি ছেড়ে দেবে। আর সেই শক্তিটাই আমরা বলছি তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি। এবারে কেন ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হলো? তা বলছে ফ্লুরিন পরমাণু আকারে ছোট ও সর্ববহিস্থ কক্ষ 2p, সর্ববহিস্থ কক্ষ 2p, 1s 2s 2p এইভাবে সাজালে সবচেয়ে বাইরের কক্ষ 2p, কারণ দ্বিতীয় পর্যায়ে p ব্লকের মৌল। এখন এর আগের কক্ষটা কত? 2s। এই 2s কক্ষকের আচ্ছাদনী ক্ষমতা খুব বেশি, তাই ফ্লুরিন পরমাণুর কক্ষকে একটি ইলেকট্রন প্রবেশ করালে তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ তুলনামূলক কম হয়। আচ্ছাদনী ক্ষমতা বিষয়টাও এইচএসে রয়েছে। কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের উপরে নিউক্লিয়াস যতটা বেশি আকর্ষণ প্রয়োগ করতে চায়, অনেক সময় ততটা আকর্ষণ প্রয়োগ করতে পারে না। তার কারণ ওই যে এস পি এই সমস্ত যে কক্ষকগুলো রয়েছে তারা নিউক্লিয়াসকে পর্দার মতো আবৃত করে। এর ফলে দেখা যায় যে ইলেকট্রনকে যতটা জোরে আকর্ষণ করার কথা তার চেয়ে কম আকর্ষণ করছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে শিল্ডিং এফেক্ট বা আবরণী ক্ষমতা। এই এস যে কক্ষকগুলো এগুলো হচ্ছে একদম গোলকের মতো, তাই এদের আবরণী ক্ষমতা খুব বেশি। আবরণী ক্ষমতা খুব বেশি বলে 2p কক্ষে ফ্লুরিনের ইলেকট্রনের উপরে যতটা আকর্ষণ নিউক্লিয়াস প্রয়োগ করার কথা ততটা আকর্ষণ প্রয়োগ করতে পারে না। ফলে যে ইলেকট্রনটাকে আমি 2p কক্ষে প্রবেশ করাবো তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ তুলনামূলক কম হয় এবং কক্ষকটি বেশ ছোট, ফলে ওই কক্ষকে ইলেকট্রনগুলির মধ্যে পারস্পরিক বিকর্ষণ যথেষ্ট বেশি। তাহলে বিকর্ষণ যদি বেশি হয় তাহলে কোনো একটা ইলেকট্রনকে প্রবেশ করাতে গেলে আমাকে একটু কষ্ট করতে হবে। অপরপক্ষে ক্লোরিন পরমাণুর আকার বেশ বড়, তাই সর্ববহিস্থ কক্ষ 3p, তাই নিউক্লিয়াসের ওপর আচ্ছাদনী প্রভাব বেশ কম, কারণ 2s এর থেকে 3s এর আচ্ছাদনী প্রভাব কম। অর্থাৎ তুলনামূলকভাবে ক্লোরিন পরমাণুর 3p কক্ষে ইলেকট্রন প্রবেশ করালে তার উপর নিউক্লিয়াস তুলনামূলক বেশি আকর্ষণ প্রয়োগ করবে। আর 3p কক্ষপথটাও বেশ বড়, ফলে ওই কক্ষকে ইলেকট্রনগুলির মধ্যে যে পারস্পরিক বিকর্ষণ তার মানও বেশ কম। সেই কারণে আমরা ক্লোরিন পরমাণুতে সহজে ইলেকট্রন প্রবেশ করাতে পারি, তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লুরিনের তুলনায় বেশি। ফ্লুরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লুরিন অপেক্ষা বেশি, এটা কম হয়ে গেছে, এখানে এটা বেশি হবে উত্তর লেখাটা। অথবা আয়নীভবন বিভব কাকে বলে? সংজ্ঞাটা দেখে নাও। কোনো পদার্থের গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন প্রসম একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রনকে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়নে পরিণত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীভবন বিভব বলে। এই যে আগের এখানেই দেখো যুক্তি এখানেই পেয়ে যাবে, তাহলে আলাদা করে আর নতুন করে যুক্তি দেখানোর প্রয়োজন নেই। এবার সেট 7 গ্রুপ সি কোশ্চেন নাম্বার 3-8 ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিন অপেক্ষা বেশি হয় কেন? আগে আলোচনা করেছি। অথবা নিষ্ক্রিয় মৌলগুলিকে শূন্য শ্রেণীর মৌল বলা হয় কেন? আর মুদ্রা ধাতু কাদের বলে? বলতে নিষ্ক্রিয় মৌলগুলির ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষে অষ্টক পূর্তি ঘটে, অর্থাৎ সর্বাধিক সংখ্যক 8টি ইলেকট্রনে পূর্ণ থাকে, তাই এরা সুস্থিত ইলেকট্রন বিন্যাসযুক্ত। এই জন্য এরা কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না, তাই এদের যোজ্যতা শূন্য, আর এজন্যই এদেরকে শূন্য শ্রেণীতে স্থান দেওয়া যুক্তিযুক্ত। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 11 নম্বর শ্রেণীর মৌলগুলিকে মুদ্রা ধাতু বলে, কারণ এই ধাতুগুলি দ্বারা মুদ্রা বানানো হতো, উদাহরণ তামা, সোনা, রূপা। কোশ্চেন 4-9 একই প্রশ্ন, সেতু মৌল কাদের বলে? এরূপ নামকরণের কারণ কি? আগে আলোচনা হয়েছে। এবারে যে প্রশ্ন থাকবে এটাও এইচএস লেভেলের প্রশ্ন, আয়নন শক্তির মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর হলো পরমাণুর আকার। ব্যাখ্যা কি? পরমাণুর আকার বড় হলে বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়,
তাই আয়নন শক্তি কমে। নিউক্লিয়াসের আধান, নিউক্লিয়াসের আধান বাড়লে বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর আকর্ষণ বাড়ে, তাই আয়নন শক্তি বাড়ে। সুতরাং ভারী মৌলের আয়নন শক্তির পরিবর্তনে উপরের বিষয় দুটি পরস্পর বিরোধী। কেননা ভারী মৌলগুলোর, দেখো ভারী মৌল মানে তার পরমাণু ক্রমাঙ্ক বেশি স্বাভাবিকভাবে, আবার তার পরমাণুর আকারও বড়, তাহলে আধানও বেশি আকারও বড়। আকার বাড়লে আয়নন শক্তি কমে, আধান বাড়লে আয়নন শক্তির মান বাড়ে, অর্থাৎ এই বিষয়টা কিন্তু পরস্পর বিরোধী। তাহলে শুধুমাত্র এই দুটো বিষয় দিয়ে আয়নন শক্তির মানটাকে বিচার করা যাবে না। তাহলে কি করতে হবে? আরও আছে আবরণী ক্ষমতা। এস, পি, ডি, এফ প্রভৃতি কক্ষকগুলি বাইরের কক্ষকে থাকা ইলেকট্রনের উপর আকর্ষণ বল স্বাভাবিক মানের তুলনায় কমিয়ে দেয়, একে আবরণী ক্ষমতা বলে। একই মুখ্য শক্তি স্তরে উপকক্ষকগুলির আবরণী ক্ষমতার ক্রম সব থেকে বেশি এস, তার চেয়ে কম পি, তার চেয়ে কম ডি, তার চেয়ে কম এফ। এছাড়া আছে ইলেকট্রনের ভেদন ক্ষমতা। আয়নী ভবনের সময় ইলেকট্রন কোন কক্ষক থেকে নির্গত হবে তার উপর তার আয়নন শক্তির মান নির্ভর করবে। তারপর বলছে দেখো, কোনো মুখ্য শক্তি স্তরে নিউক্লিয়াস থেকে দূরে পরপর কক্ষকগুলি হলো এস, পি, ডি, এফ। তাই নিউক্লিয়াসের নিকটতর কক্ষক থেকে ইলেকট্রন নির্গত করতে বেশি শক্তি লাগে, তাই সেক্ষেত্রে আয়নন শক্তির মান বেশি হয়। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো একটা পরমাণু সর্ববহিস্থ কক্ষক এস, তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করতে গেলে তুলনামূলক বেশি শক্তি লাগবে। একই মুখ্য শক্তি স্তরে পি তুলনামূলক দূরে আছে, তাই তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ কম। আবার আচ্ছাদনী ক্ষমতা এস ব্লকের এস কক্ষকের বেশি, সে কারণেও আকর্ষণ কমে যায়, ফলে খুব সহজে পি থেকে ইলেকট্রন বের করা যাবে। তাহলে যত আমি এস, পি, ডি এরকম পরপর দূরের দিকে যাব, তত আয়নন শক্তির মানটা কমতে থাকবে। ইলেকট্রনীয় বিন্যাস, অষ্টক পূর্তি থাকা পরমাণু, জোড় সংখ্যক ইলেকট্রনযুক্ত কক্ষকের পরমাণু, অর্ধপূর্ণ বহিস্থ কক্ষকযুক্ত পরমাণু আয়নন শক্তি বেশি হয়। সেট 8, ইলেকট্রন আসক্তি ও আয়নন শক্তি বলতে কি বোঝায়, এটা অলরেডি আলোচনা করা হয়েছে। এবারে পর্যায় সারণীতে কৌণিক সম্পর্ক বলতে কি বোঝো, কি বলছে দেখো, পর্যায় সারণীর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 3 জোড়া মৌল যথাক্রমে লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকনের মধ্যে ধর্মের সাদৃশ্য দেখা যায়। প্রতি জোড়ে মৌলগুলি পাশাপাশি আলাদা শ্রেণীতে থাকে, তাই এই সম্পর্ককে কৌণিক সম্পর্ক বলে। এখানে ব্যাপারটা তুলে ধরা হয়েছে দেখো, 1 নম্বর শ্রেণীতে আছে লিথিয়াম আর 2 নম্বর শ্রেণীতে ম্যাগনেসিয়াম, এদের মধ্যে সম্পর্ক রয়েছে, তাই এর নাম হচ্ছে কৌণিক সম্পর্ক। কোশ্চেন 4-এর 9, এ, বি, সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা 6, 8, 11, কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ, কোনটির আয়নন বিভব সর্বোচ্চ, কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ। এই প্রশ্নটার উত্তরও আমি তোমাদের হাতেই ছেড়ে দিলাম, নিজেরাই এর উত্তরটা দেখো এবং জাজমেন্ট করার চেষ্টা করো। ইফ এনি প্রবলেম অকার্স, তাহলে আমাকে তুমি কমেন্ট করতে পারবে। অথবা সন্ধিগত মৌল বলতে কি বোঝায়, কোন পরমাণু ক্যাটায়নে, কোনো পরমাণু ক্যাটায়নে পরিণত হলে পারমাণবিক ব্যাসার্ধ কি একই থাকে, ব্যাখ্যা করো। বলছে পরমাণু সন্ধিগত মৌল আলোচনা করেছি অলরেডি। এবার দ্বিতীয় পার্ট, পরমাণু ক্যাটায়নে পরিণত হলে ব্যাসার্ধ কমে, কারণ পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হলেও নিউক্লিয়াসের আধান একই থাকে, পূর্ববর্তী কক্ষকের আবরণী ক্ষমতাও একই থাকে, কিন্তু বহিস্থ কক্ষে ইলেকট্রন কমায় একই কক্ষকে ইলেকট্রনের পারস্পরিক বিকর্ষণের মান কমে। কিছু ক্ষেত্রে একটি কক্ষপথ সম্পূর্ণ কমে যায়, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম গ্রুপ 1, তাই সেক্ষেত্রে ক্যাটায়নের ব্যাসার্ধ খুব কম হয়। তাহলে কি বলতে চাইলো এখানে, কেন ক্যাটায়নের ব্যাসার্ধ কমবে না, নির্দিষ্ট কোনো কক্ষ থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যাবে, ওই কক্ষে যেহেতু ইলেকট্রন কমছে, তাহলে ওই কক্ষকে ইলেকট্রনগুলোর মধ্যে পারস্পরিক বিকর্ষণ কমে যাবে আগের থেকে, আর সেই কারণেই কক্ষপথের ব্যাসার্ধটা আগের চেয়ে কমে যাবে। সেট 9, আচ্ছা কোশ্চেন 3-এর 5, অথবা দুটি মৌল এ ও বি পরমাণু ক্রমাঙ্ক 17 ও 19, এ ও বি রাসায়নিকভাবে যুক্ত হলে কি ধরনের যৌগ উৎপন্ন হবে, যৌগটির সংকেত লেখো। এটাও আমি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি। তারপর 3-এর 8, পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীর হ্যালোজেনের সাথে হাইড্রোজেনকে রাখার সপক্ষে যুক্তি দাও, অলরেডি আলোচনা হয়েছে। তারপর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অ্যাক্টিনাইট মৌলগুলির অবস্থান লেখো। তেজস্ক্রিয় ক্ষার ধাতু কোনটি, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অ্যাক্টিনাইট মৌলগুলির অবস্থান এফ ব্লক, এখানে 4F হয়েছে 5F হবে, ল্যান্থানাইট 4F আর অ্যাক্টিনাইট হবে 5F। তেজস্ক্রিয় ক্ষার ধাতু হলো ফ্রান্সিয়াম। কোশ্চেন 4-এর 9, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায়, একটি উদাহরণ সহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত নয়। বলছে মৌলের যেসব ধর্ম তার পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তাদের পর্যাবৃত্ত ধর্ম বলে, যেমন পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা
তেজস্ক্রিয়তা ধর্মটি পর্যাবৃত্ত নয়। পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় ও শ্রেণীগতভাবে কিভাবে বদলায় আগে আলোচনা করেছি। আচ্ছা, পরের প্রশ্ন, মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ক্রমানুসারে সাজাও। কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন, অক্সিজেন। আমরা সবাই জানি যত আমরা ডান দিকে যাব একটা নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, ফলে কার্বনের থেকে নাইট্রোজেন বেশি, তার থেকে অক্সিজেন বেশি, তার থেকে ফ্লুরিন বেশি। সেট 10, Na ও Na প্লাসের মধ্যে কোনটি অধিক সুস্থিত ও কেন? উত্তর, Na ও Na প্লাসের মধ্যে Na প্লাস বেশি সুস্থিত, কারণ এর ইলেকট্রন বিন্যাস ও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের অনুরূপ। কোশ্চেন 3-8, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এর যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন থাকে, এদের মধ্যে কোনটি অধিক সক্রিয়? যুক্তি সহ উত্তর দাও। বলছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিনের যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন থাকে, এদের মধ্যে F অধিক সক্রিয়, কারণ F পরমাণুর আকার ক্ষুদ্র, তাই বহিস্থ কক্ষের উপর নিউক্লিয়াসের প্রভাব বেশি হয় ও সহজে যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ করে M- আয়ন গঠন করতে পারে বা প্রয়োজনে সহজেই সমযোজ্যতায় অংশ নিতে পারে, সেই জন্য F অধিক সক্রিয়। অথবা ইউরেনিয়ামোত্তর মৌল বলতে কি বোঝো? উদাহরণ দাও। বলছি ইউরেনিয়াম অপেক্ষা অধিক পরমাণু ক্রমাঙ্কযুক্ত মৌলকে ইউরেনিয়ামোত্তর মৌল বলে, এগুলি সবই তেজস্ক্রিয়। উদাহরণ